প্রিয় দর্শক, সালাম আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুরচা মুক্তবাকে। আপনাদের সাথে আমি স্বাভাবিকভাবে আছি মাহমুদুর রহমান মান্না। আমার সঙ্গে দুজন অতিথি আছেন, পরিচয় করিয়ে দিই। আছেন যুক্তরাষ্ট্রের গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড প্রাপ্ত মানবাধিকার কর্মী, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন থেকে সদ্য পদত্যাগকারী বলবো যেটাই সাবেক সদস্য নূর খান লিটন। নূর খান লিটন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আজীবন সদস্য ডাক্তার সাখাওয়াত হোসেন সামন্ত। আপনাকেও স্বাগত। সায়ন্ত, শুরু করি লিটন আপনাকে দিয়ে। মানবাধিকার কমিশনকে ঘিরে বেশ কিছু খবর টবরের মধ্যে আসছে, অনেক ঘটনাও ঘটেছে। গুম প্রতিরোধ, তথ্য অধিকার, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, এই সমস্ত অধ্যাদেশ বাতিল হয়েছে। মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বাতিল হওয়ার পর আপনারা কমিশনের সদস্যরা একযোগে পদত্যাগ করেছেন। আপনি প্রত্যক্ষভাবে ঘটনার সাথে যুক্ত ছিলেন, তদন্তে ছিলেন, রিপোর্ট দেখেছেন, রিপোর্ট করেছেন। পুরো ব্যাপারটা কিভাবে বললেন করবেন? প্রথমে একটা ভুল সংশোধন করে নেওয়া ভালো। সেটা হচ্ছে, যখন মানবাধিকার কমিশনের অধ্যাদেশটা রহিত করা হয়েছে, ওই রহিত করার মধ্য দিয়ে আমাদের পদ পদবি সবই চলে গেছে। ফলে আমাদের আসলে পদত্যাগ করার আর কোনো সুযোগ ছিল না, বা আমরা কেউ পদত্যাগ করিনি। আমরা পত্রিকা সেরকম করে লিখেছে, পত্রপত্রিকায় এই জিনিসটা ব্যাখ্যাও দিয়েছেন অবশ্য। এখানে যে বিষয়টা হয়েছে যে আমাদের মানবাধিকার কমিশনের কিছু অধ্যাদেশের কিছু বিষয় নিয়ে পার্লামেন্টে আলাপ আলোচনা হয়েছিল। আমরা 5 জন কমিশনার সেই বিষয়টাকে স্পষ্ট করেছি আইনের জায়গা থেকে, এটি মাত্র। কিন্তু আসলে ওই চিঠিতে লেখা ছিল সদ্য বিদায়ী। সাংবাদিকরা এই বিষয়টাকে আসলে পদত্যাগের মতো করে বিষয়টাকে বর্ণনা করেছেন, যেটি আসলে ভুল ছিল। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে আমরা 2025 সালে যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ বলে কিন্তু আমরা নিয়োগপ্রাপ্ত, এবং সেই অধ্যাদেশে অনেকগুলি বিষয় ছিল যেটা মানবাধিকার কর্মীরাও মনে করে যে বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনজনিত যে ঘটনাগুলো, সেগুলোর তদন্ত এবং সেগুলো নিয়ে আইনি লড়াই বা সেগুলোর একটা নিরসনের জায়গায় মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকার করে গিয়েছিলেন, সেটা অনেকটা আমাদের আকাঙ্ক্ষার সাথে মিল ছিল। যেমন ধরেন, সাম্প্রতিককালে অনেকেই এই প্রশ্নটা তোলার চেষ্টা করছেন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে। সেটা হচ্ছে যে কোট আনকোট জাতীয় নিরাপত্তার ইস্যু যদি থাকে, তাহলে একজন মানুষকে আটক রাখতে অসুবিধাটা কোথায়? সেটা অনির্দিষ্ট কাল হোক বা বিচ্ছিন্ন করে রাখা হোক। দেখেন, আমাদের কনস্টিটিউশন যদি জীবিত থাকে, কনস্টিটিউশন অনুযায়ী কোনো ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটক রাখার কোনো সুযোগ নেই। কনস্টিটিউশনের আলোকে যে আইন, সেই আইনে এইটা স্পষ্ট করে বলা আছে। আর আমরা বিগত দিনে যেটা দেখেছি, জাতীয় নিরাপত্তার কথা এইটার সংজ্ঞায়িত না। এইটা দিয়ে যে কাউকে যে কোনোভাবে এই সংজ্ঞার মধ্যে রেখে আপনি আটক করতে দেখেছেন। যেমন আমরা এখন দেখি যে সন্ত্রাস বিরোধী আইন, তারপর কোনো কোনো ক্ষেত্রে স্পেশাল পাওয়ার অ্যাক্টসেরও প্রয়োগ আমরা সাম্প্রতিককালে দেখছি। যদিও বলা হচ্ছে 54 ধারার তেমন প্রয়োগ নেই, কিন্তু আমরা সেটিও কিন্তু প্রত্যক্ষ করছি, সংখ্যায় কম হলেও। 2 নম্বর হচ্ছে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে যখন মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কোনো বাহিনীর সংশ্লিষ্টতা পাওয়া যাবে, সরকারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যখন সংশ্লিষ্টতা পাওয়া যাবে, সেই ক্ষেত্রে মানবাধিকার কমিশন স্ব-উদ্যোগে ইনভেস্টিগেশন পরিচালিত করতে পারবে। স্ব-উদ্যোগ তারা সিদ্ধান্ত নিয়ে এটা করতে পারবে। কিন্তু যখন 2025
সের অধ্যাদেশটাকে আপনি রহিত করলেন এবং 2009-এর অধ্যাদেশকে আপনি পুনর্জীবিত করলেন, এইটার মধ্য দিয়ে এই যে ক্ষমতাটা মানবাধিকার কমিশনের নতুন অধ্যাদেশের যেটা এসেছিল 2025-এ, সেটা কিন্তু বিলীন হয়ে গেল। সেই 2009-এর অধ্যাদেশে কিন্তু কোনো ক্ষমতাই নেই মানবাধিকার কমিশনের ইনভেস্টিগেশন পরিচালনা করার। এবং সরকার এই ক্ষেত্রে, যেমন মানবাধিকার কমিশনের সর্বশেষ যেটা 2025, সেখানে বলা ছিল যে ইনভেস্টিগেশন তারা শুরু করতে পারবে, কিন্তু কাউকে গ্রেপ্তার বা আটক করার ক্ষেত্রে কোর্টের অনুমোদন নিতে হবে। এটা একটা বেশ একটা পদ্ধতি ছিল, যে পদ্ধতি অনুসরণ করলে আমরা মনে করি যে অনেকটা কাজ সহজ হবে এবং উভয় পক্ষের জন্যই মানবাধিকার রক্ষা করা যাবে। কিন্তু সরকার নতুন আইন বলে যে জিনিসটা করতে চাচ্ছে বা যে জিনিসটার কথা বারবার বলছে, তাতে সরকারের অনুমোদন ব্যতিরেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে সেটা স্বতঃস্ফূর্ত স্বউদ্যোগে তদন্ত করতে পারবে না। তদন্ত করার আগেই তাকে অনুমতি নিতে হবে। তো আমরা গ্রেপ্তারের না, তদন্ত কার্যক্রম করা যাবে কি না, তাই হ্যাঁ, করা যাবে না, তাদের বক্তব্য হচ্ছে যাবে না। কিন্তু আমরা যদি বিগত দিনগুলি খেয়াল করি, তাহলে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই যে এই ধরনের ঘটনা ঘটেছে, কোথাও অনুমোদন তো পাওয়া যায় নাই, এমনকি মামলাটিও গ্রহণ করে নাই, জিডি পর্যন্ত গ্রহণ করে নাই। এটা তো আমরা দেখেছি। যদি ক্রসফায়ারের কথা বলেন, যদি গুমের কথা বলেন, তাহলে এটা একেবারে দৃশ্যমান যে এটা হয়নি। এমনকি কাস্টোডিয়াল টর্চারের ক্ষেত্রেও মামলা করা যায়নি, যেটা ফৌজদারি আইনে কিন্তু যাওয়ার সুযোগ ছিল। আর গুমের যে ব্যাপারটা, এটা কিন্তু খুব জটিল এবং কঠিন একটা ব্যাপার। সেটা হচ্ছে যেভাবে পার্লামেন্টে আলোচনাগুলো হলো, সেটা দেখলাম যে তারা মনে করেন যে গুমের ক্ষেত্রে আইসিটিতে যাওয়া সম্ভব। আইসিটিতে সেই গুমের ঘটনাগুলি যাবে যেটা এটা এই প্রসঙ্গে আমরা পরে আসি। আপনি একটা ইনকোয়ারি কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছিলেন, জি, তথ্য সংগ্রহ করেছেন, এই প্রতিবেদনের ভবিষ্যৎ কি এখন, এটা কি অবস্থা? দেখেন, আপনি যে কথাগুলো বললেন তারপরে প্রশ্ন করছি আমি, জি, এটা এখন ভবিষ্যৎ কি? আমরা গুম সংক্রান্ত যে অনুসন্ধান কমিশন, আমরা আমাদের দুটো প্রতিবেদন জমা দিয়েছি সরকারের কাছে, এবং সেখানে আমরা খুবই স্পষ্টভাবে বেশ কিছু ঘটনার দায়িত্ব নিরূপণ করতে পেরেছি। অর্থাৎ অনুসন্ধানে তথ্য প্রমাণ, এমনকি সাক্ষীদের সাক্ষী যারা, তাদের সাক্ষ্য গ্রহণ করেছি, এবং যারা সম্ভাব্য প্রাথমিকভাবে অ্যাকিউজড, যে সম্ভাব্য অ্যাকিউজড যারা, তাদের বক্তব্য আমরা গ্রহণ করেছি, এবং সেখানে কিছু কিছু ক্ষেত্রে দালিলিক প্রমাণ সংগ্রহ করেছি, কিছু কিছু ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ বা আলোচনার ভিতর দিয়েই তাদের সংশ্লিষ্টতার বিষয়টা খুবই স্পষ্ট হয়ে আসছে। যেমন ধরেন, একটা ঘটনায় 10 জন মানুষ যুক্ত ছিলেন একটা মানুষকে উঠানোর ক্ষেত্রে। তো দেখা গেছে যে আমরা 10 জনের ভিতর 5 জনকে আমরা পেয়েছি, এবং 5 জনের সাথে কথাবার্তা বলে তাদের ভিতর যে গ্যাপ, সেই গ্যাপের ধরে প্রশ্ন করে মোটামুটি বের করতে পেরেছি যে কারা কখন কোন ঘটনার সাথে যুক্ত, কখন কারা কার নির্দেশে এই ঘটনার সাথে যুক্ত হয়েছিলেন, এবং তাদেরকে উঠিয়ে নিয়ে কোথায় রাখা হয়েছিল। এই পর্যন্ত কিন্তু অনেকগুলি ঘটনাই খুব স্পষ্ট, এবং তার প্রেক্ষিতে আপনারা দেখবেন যে আইসিটিতে কিছু অভিযোগ আসে, এবং তার প্রেক্ষিতে বেশ কিছু মানুষকে আটক করা হয়। সেটা নিয়ে অনেক তালবাহানা আমরা দেখেছি। নর্মালি আপনি আটক হইলে তো যাব জেলখানায়, এবং সাব জেল করতে হয়েছে, অনেক কিছু দেখেছেন প্রথম দিকে। অর্থাৎ একটা জিনিস খুব স্পষ্ট হওয়া দরকার যে এই ধরনের অপরাধের সাথে যারা যুক্ত ছিল তারা অধিকাংশই র্যাব, ডিজিএফআই, এনএসআই, ডিবি এদের সদস্যরা। কিন্তু এদের ভিতর আবার অধিকাংশই ছিলেন হচ্ছে যাদের মাতৃ অর্গানাইজেশন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। ফলে আমরা যখন তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে এসেছি বা আলোচনার আওতায় নিয়ে এসেছি, তখন এইটা আমরা দেখলাম যে শুরুতে আমাদের কিছুটা অসহযোগিতার মধ্যে পড়তে হয়েছে, যদিও পরবর্তীতে আমরা সেনাবাহিনীর প্রচণ্ড সহযোগিতা পেয়েছি, এবং তার মধ্য দিয়ে আমরা বেশ কিছু ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার। কিন্তু এখন যেটা আপনাদের প্রতিবেদন তো দিয়েছি, তার অবস্থা কি?
এই প্রতিবেদন এখন পর্যন্ত এটার অবস্থা তো দেখছি না, কোনো মুভমেন্ট খেয়াল করছি না। তবে আইসিটিতে যে যে আমাদের কিছু প্রতিবেদনের ক্ষেত্রে, অর্থাৎ কিছু ভিকটিম পরিবার আইসিটিতে মামলা দিয়েছে, ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছে, ফলে সেগুলি কিন্তু খুব ধীরে হলেও আগাচ্ছে। ওকে ওকে, ডাক্তার সাখায়েত হোসেন সায়ন্ত, শুনলেন তো এতক্ষণ ধরে গুম প্রতিরোধ, তথ্য অধিকার নিয়ে অবশ্য উনি বলেননি, দুর্নীতি দমন কমিশন সেটাও বলেন নাই, কিন্তু খুবই আলোচিত বিষয় এগুলো। যাচাই বাছাইয়ের পরে বিল হিসেবে আনা হবে ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে, এটা বলা হয়েছে। যে প্রস্তাবগুলো আসছে বলে জানা যাচ্ছে, বা অনেকগুলো এর মধ্যে এসে গেছে, এগুলো রীতিমতো আশঙ্কাজনক। সরকার কি সব কিছু মানে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে না, কি বিষয়টা? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনায় নূর খান লিটন ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আমি মানবাধিকার ক্ষেত্রে তো নূর খান ভাই বহুদিন ধরে কাজ করেন সংগঠক হিসেবে, এবং G9 নামে একটা অর্গানাইজেশন থেকে আমরা কিছু কাজ করতাম। তখন পারস্পরিক সহযোগিতা আমাদের মধ্যে ছিল, এবং সেই ক্ষেত্রে আমাদের উভয়ের চাওয়া একই ছিল। এবং বর্তমান যে আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান, তিনিও মানবাধিকার সংগঠন আইন সালিশ কেন্দ্রের সাধারণ সম্পাদক ছিলেন, ইসি মেম্বার ছিলেন, এবং নূর খান লিটন ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করা মানুষ। সেই হিসেবে আমার ধারণা যে তার হাত দিয়ে তিনি আইনমন্ত্রী থাকা অবস্থায় তিনি সচেতনভাবে এমন কোনো আইন হতে দেবেন না যেটা আমরা গুমের শিকার পরিবারদের জন্য কাজ করা বা নিজেরা ভিকটিম হওয়া অবস্থায় যেই অবস্থান মানসিকভাবে এবং কার্যক্রমে পোষণ করেছি, তার বিপরীত অবস্থানে যে এমন কিছু তিনি করতে পারেন না। মানে এই এত বড় বিশ্বাসের কারণ কি? আমি বলছি আপনারা কি পার্টি করেন এই জন্য? না, আমি বলছি কেন বিশ্বাসের কারণে ও প্রত্যাশা। এইখানে আমরা যে তিনজন আছি, তিনজনের মধ্যে আপনাকে আটক করে অস্বীকার করে গোপন রেখেছিল বেশ কয়েকদিন, অর্থাৎ সেটা ওই পর্যায় পর্যন্ত গুম হিসেবে আমরা আশঙ্কা করেছিলাম। নূর খান লিটন ভাইয়েরকে গুম করা হয়েছিল এবং প্রতিবাদের মুখে তাকে প্রকাশ্যে আনা হয়েছে। আমি রাজনৈতিক দলের পদধারী ওইরকম কোথাও কোনো পজিশনে না থাকার পরেও অন্যায়ভাবে গ্রেফতারের শিকার হয়েছি, মিথ্যা মামলার শিকার হয়ে জেলও খেটেছি। আমরা সবাই ভুক্তভোগী। বিএনপির নেতাদের মধ্যে বিএনপি মহাসচিবের নামে 112 মামলা ছিল, আদালতে ঘুরেছেন, জেল খেটেছেন। বিএনপির চেয়ারপারসনের নামে 37 মামলা, বর্তমান প্রধানমন্ত্রীর নামে 200 না, শুধু 450 মামলা হাবিবুর নবী খান সোহেলের নামে। এবং এই গুম খুন নিয়ে আমরা যখন কাজ করতাম ডকুমেন্টারি করে, সেটার যখন প্রজেকশন হতো, ম্যাডাম খালেদা জিয়াকে আমি টিস্যু দিয়ে চোখ মুছতে দেখেছি, ভিকটিম পরিবারের সদস্যদের কান্না শুনে। মহাসচিবকে আমি কাঁদতে দেখেছি। তাহলে যেই দল এইভাবে ভিকটিমের শিকার হয়েছে এবং ভিকটিমদের সঙ্গে থেকে চোখের জল ফেলেছে, সেই দল এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। সেই জন্য আমার প্রত্যাশা এবং আস্থার জায়গাটা ওই জায়গায় রাখছি যে তারা এমন কোনো আইন করতে পারেন না যেটা আমরা যখন ভিকটিম ছিলাম তখন ওই আকাঙ্ক্ষার বিপরীত হয়। এরপরে যখন এই যে দুইটি উদাহরণ লিটন ভাই দিলেন, যে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রয়োজনে কাউকে আটককে গুম বলা যাবে না, সংজ্ঞা পরিবর্তনের যে প্রস্তাবনা আসলো, এটা নিয়ে আমি নিজে কিছু অনুষ্ঠানে সমালোচনা করেছি। এটা হতে পারে না, কারণ এই সংজ্ঞাটা যদি এইভাবে হয় তাহলে কাকে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য আটক করছে আর কারে গুম করছে, কারে কি অভিযোগে আপনি ডিফাইন করবেন কিভাবে? সুতরাং এই সুযোগই রাখা যাবে না। দ্বিতীয় হলো যে তদন্ত করবার জন্য যে অনুমতি লাগবে, এইটা বিএনপির অত্যন্ত দায়িত্বশীল টপ লেভেল একজন নেতা, গ্রহণযোগ্য নেতাকে আমি যখন এটা বলেছি, তিনি নিজ মুখে বলেছেন এটা তো হাসিনার আইন, এটা তো হতে পারে না। বললাম এইটা, এবং ওই যে গুমের সংজ্ঞার এই বিষয়টা এখন এরা ভাবছে। তারপরে আমি দায়িত্বশীল আরও দু একজনের সঙ্গে যারা আইন পাশ হলে সিগনেটরি হওয়ার মতো পজিশনে, তাদের সঙ্গে আমি এ বিষয়ে আমার উদ্বেগ জানিয়ে অনুরোধ করেছি যে আমরা বিরোধী দলে ভিকটিম হওয়া অবস্থায় অথবা ভিকটিমদের সঙ্গে কাজ করা অবস্থায় যে মনোভাব পোষণ করেছি, যে দাবি করেছি, যে অবস্থান নিয়েছি, তার বিপরীত পজিশনে যায়, তার সঙ্গে কন্ট্রাডিক্ট করে এমন কোনো আইন হবে কিনা এই আশঙ্কা আছে কিনা। তারা কথা দিয়েছেন এমন কিছু হবে না। এখন আমরা যেহেতু এই দলটি দীর্ঘদিন ধরে
নিপীড়িত হয়েছেন, গুমের শিকার হয়েছে সবচেয়ে বেশি বাংলাদেশে বিএনপি। এই যারা এক্সট্রা আপনাকে- জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে সবচেয়ে বেশি বিএনপি। সুতরাং তারা আপাতত এই অধ্যাদেশ তারা আইনে পরিণত করেননি, তারা প্রেস কনফারেন্স করে ব্রিফ করে বলছেন তারা এটা আরও যাচাই বাছাই করে ভিকটিম পরিবার বা স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় আইনের সঙ্গে কোথাও কন্ট্রাডিক্টরি হবে না এটা যাচাই বাছাই করে তারা আরও গ্রহণযোগ্য ভালো একটা আইন করবেন বলে কথা দিয়েছেন জাতিকে। আমরা চাই যে এইটা অনন্তকাল অপেক্ষা না করে কতদিনের মধ্যে এই আইনটা করবেন বা কোন অধিবেশনের মধ্যে করবেন সেটা একটা টাইম ফ্রেম আমাদের সামনে দেখ, যাতে মানুষ ভুল না বুঝে। কারণ এই বিএনপি বা এই সরকারের সমালোচনা হলে তাদের ক্ষতি হচ্ছে, এটা নিয়ে তাদের পজিশনটা অনেকে গ্রহণ করছে না। যারা এই সরকারের ওয়েল উইশার, যারা এই সরকারের রাজনৈতিক নেতাকর্মীরা ভিকটিম অবস্থায় তাদের পক্ষে কথা বলেছে, কাজ করেছে, তারাই আনহ্যাপি হচ্ছে। সুতরাং এই ব্যাখ্যাটা দেওয়া দরকার এবং টাইম ফ্রেমটা দেওয়া দরকার। তারপর যখন এই আইন হবে, সংসদে আলোচনা হবে, বাইরে হবে, আপনার এই অনুষ্ঠানেও হয়তো হবে, তখন আমরা ন্যায়সঙ্গত একটা আইন চাই যেটা দ্বারা চেয়ারের বাইরে গেলে এরাও ভিকটিম না হয়ে আইন দ্বারা এইরকম একটা আইন চাই। বোঝা গেছে আপনার কাছে, আপনার কথা। আপনার একটা সম্পূরক প্রশ্ন আছে, কিন্তু তার আগে আমি একটু লিটনকে জিজ্ঞেস করি, মানে কি ওনার কথার প্রেক্ষিতে আপনার রিয়াকশন কি? দেখেন, প্রথম কথা হচ্ছে সংক্ষেপে বলবেন। সংক্ষেপে একটা কথা আগে বলে নিই, আমাকে আসলে গুম করার চেষ্টা হয়েছিল, আমি স্কিপ করেছিলাম এইটা। আর 2 নম্বর হচ্ছে গুম সংক্রান্ত বিষয়। এইখানে আমরা যে 3জন মানুষই কিন্তু এটা নিয়ে সোচ্চার ছিলাম, এটা নিয়ে কথা বলেছি, সাফার করেছি। হ্যাঁ, আপনি সাফার করেছেন এবং আপনি অংশ নিয়েছেন বিভিন্ন আন্দোলন সংগ্রামে। একটা জিনিস হচ্ছে যেভাবে পার্লামেন্টে যখন এই আইনটা রহিত করলো তখন যেভাবে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের মধ্য দিয়ে আমি খুব বেশি আস্থাবান হতে পারছি না, কিন্তু আমি অপেক্ষায় আছি ওকে যে কি হয়। আমি আবার আপনাকে এই সম্পর্ক প্রশ্নটা করি। মানে সরকার পক্ষ এটা বলেছে যে জাতীয় নিরাপত্তার স্বার্থে কাউকে সরকারি বাহিনীর হেফাজতে নিয়ে আগে, উনি যেটা বললেন, গুম বলা যাবে না। বিশেষ ক্ষমতা আইন নামের 74 সালে যে কালো আইন আছে সেটার মাধ্যমেও তো আপনি জাতীয় নিরাপত্তার স্বার্থে কাউকে গ্রেপ্তার করতে পারেন। 30 দিন থেকে 6 মাস পর্যন্ত আটকও রাখতে পারেন। কিন্তু এতে অন্তত যাকে আটক করা হলো তাকে পরিবার জানতে পারছে, তার পরিবার জানতে পারছে সে কোথায় আছে বা তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে সরকার কি চাইছে? কাউকে গ্রেপ্তার না দেখে হেফাজতে নিতে? তাহলে কি গুমের সেই যে আগের অধ্যায় সেটাই রিপিট হলো না? একই জিনিস। এইটা নিয়ে ওই যে গুমের সংজ্ঞা নিয়ে, এই যে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে আটকে গুম করা যাবে না, এটা ভয়াবহ একটা সিদ্ধান্ত এবং এইটা একটা আধুনিক সভ্য রাষ্ট্রে এটা থাকতে পারে না। অনেক অপপ্রয়োগ হবে। আমরা এটার এত অপপ্রয়োগ হবে আনবিলিভেবল, আমি আশঙ্কা বোধ করছি এটা নিয়ে। এবং বিএনপির ওয়েল উইশার অনেকের সঙ্গে আমি কথা বলেছি, দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেছি, যারা বিএনপির নীতি নির্ধারণে ভূমিকা রাখেন, তারাও এটা গ্রহণ করেননি। সেই জন্য আমি আশাবাদী হচ্ছি যে আমাদের এই যে একটা, যারা যেই কমিটি এই সিদ্ধান্তটা দিয়েছে, এইটা গ্রহণযোগ্য সিদ্ধান্ত না, এই সিদ্ধান্তটা কোনোভাবে বাস্তবায়িত হোক এটা আমরা চাইব না। সমালোচনা না, শুধু প্রয়োজনে সরকারের উপর চাপ প্রয়োগ করতে হবে। কারণ হলো গিয়ে আজকে এর আইন করবে, তারা কতদিন ক্ষমতায় থাকবে? অতীতে তারা ভুক্তভোগী না? একজন মানুষকে আইন করবার সময় তাকে তাকাতে হয় চেয়ারের বলয়ের বাইরে, যে আমিও তো একদিন এই চেয়ার ছেড়ে, এই ক্ষমতা ছেড়ে বলয়ের বাইরে যাব, তখন আমার করা আইন আমার বিরুদ্ধে একইভাবে প্রয়োগ হলে তখন আমি কিভাবে নিব? যে জিনিসটা বিরোধী দলে থাকতে বা ক্ষমতার বলয়ের বাইরে গেলে বা চেয়ার ছেড়ে গেলে আমি নিজে ভুক্তভোগী হবে এবং গ্রহণ করতে পারবো না, সে আইনটা, সেই বিধানটা আমি চেয়ারে থাকতে করতে পারি কিনা? যদি এটা করে, তাহলে এত বছর ধরে গুমের শিকার হয়ে, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়ে, হিউম্যান রাইটস ভায়োলেশনের শিকার হয়ে, এত মিথ্যা মামলার শিকার হয়ে, আদালতে বিচার না পেয়ে আমরা যে প্রতিবাদটা করেছি সব ফেক হয়ে যায়। এইটা হতে দেয়া যাবে না। এবং আমি এদের অনেকের সঙ্গে এখনও
আমি আশাবাদী হয়ে এই কথাটা বলতে চাই, এই জন্য যে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে, এটা হতে দেওয়া যাবে না। একজন মানুষকে যদি তিনি অপরাধী হন, তাকে গ্রেফতার করেন, তাকে গ্রেফতার করে তাকে বিচারের আওতায় আনেন। কিছু কিছু বিষয় আছে তার সব কিছুই প্রমাণযোগ্য হয় না, কিন্তু তাকে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে আটক রাখার প্রয়োজন হয়, সেটা তার সঙ্গে বলে তার পরিবার জানবে, দেশ জানবে, তাকে এই আশঙ্কা থেকে হেফাজতে রাখা হয়েছে বা আটক রাখা হয়েছে। কিন্তু তাকে গোপনে রেখে তার পরিবার জানবে না, কেউ জানবে না, কোনো যোগাযোগ থাকবে না, এটা তো অবশ্যই গুম। সেই গুমটার দিকে আমরা কোনোভাবে ফেরত যাওয়ার জন্য তো এই নির্বাচন, এই গণ অভ্যুত্থান, এই যে নতুন বন্দোবস্ত, সেটা না। সুতরাং এখন ভুল বুঝাবুঝি কোথাও থাকতে পারে, যারা প্রস্তাবনা দিয়েছেন তারা এটা ঠিক প্রস্তাবনা দেননি, কিন্তু আইনে পরিণত হওয়ার আগে জাতীয় সংসদে আলোচনা হবে, আমরা আলোচনা করব, অনেক সভা সমিতি হবে, অনেক কথা হবে। আমার ধারণা এইরকম একটা গণবিরোধী এবং সেলফ কন্ট্রাডিক্টরি একটা আইনের দিকে এই সরকার যাবে না বা যেতে পারবে না। থ্যাংক ইউ, খুবই ক্লিয়ার করে বলতে আমি পেরেছেন। একটু যুক্ত করতে চাচ্ছি। আপনি কিছু বলতে চাইছিলেন, কিন্তু তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন দিয়ে দিই। জি। আপনি ওটা সহ বলেন, যেটা বলতে চাই সেটাও বলবেন, ওইটাও বলেন। মানে একটা জাতীয় দৈনিকে একটা রিপোর্ট এরকম হয়েছে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্য প্রমাণ। রিপোর্ট অনুযায়ী গুম কমিশন গুম সংক্রান্ত অতি গোপনীয় নথিপত্র এবং বেশ কিছু স্পর্শকাতর তথ্য প্রমাণ অভিভাবকহীনভাবে মানবাধিকার কমিশনে পড়ে আছে। আবার মানবাধিকার কমিশনের কর্মকর্তারা বলেছেন এগুলো সংরক্ষণের দায়িত্ব তাদের না, যেহেতু এসব ডকুমেন্টের কারণে প্রভাবশালী অনেকে ফেঁসে যেতে পারেন, সেহেতু ডকুমেন্ট যে কোনো সময় গায়েব হয়ে যেতে পারে বলে ভয়। এগুলো সংরক্ষণের ব্যাপারে পদত্যাগের আগে আপনারা কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিলেন, বা কী অবস্থা এখন জানেন কি? আচ্ছা, তার আগে জি, দুটোই বলেন। ডাক্তার শান্তন ভাই যে কথাগুলি বলছেন খুবই স্পষ্ট হয়ে গেছে। আমি আরও দুই একটা জিনিস যুক্ত করতে চাই। যেমন ধরেন, বলা হয়েছে যে গুম অধ্যাদেশের মধ্যে বিশেষ করে যখন 10 বছরের উপর কোনো শাস্তির ব্যবস্থা নেই, এই কথাটি বলেছেন পার্লামেন্টে, কিন্তু আসলে গুরুত্বভেদে 10 বছর থেকে ক্যাপিটাল পানিশমেন্ট পর্যন্ত ছিল 2025-এ, মৃত্যুদণ্ড পর্যন্ত ছিল। তো এই ধরনের ব্যাখ্যা যখন পার্লামেন্টে দেয়, তখন মানুষ তো বিভ্রান্ত হতে পারে, যার জন্য কিন্তু আমাদেরকে খোলা চিঠিটা দিতে হয়েছে। আসি যে আমরা যে ডকুমেন্টসগুলো, সেগুলো হচ্ছে 2025-এর আইনটি হওয়ার পর খুব স্বাভাবিকভাবে ওইখানে বলা আছে গুম সংক্রান্ত বিষয়ে কার্যক্রমগুলো মানবাধিকার কমিশন এগিয়ে নেবে। তো সেই কারণে সরকারকে জানিয়ে আমরা সমস্ত দলিল দস্তাবেজ এবং যা বলা হচ্ছে এই সব জিনিস আমরা হস্তান্তর করেছি মানবাধিকার কমিশনের হাতে, এবং সেটা সিলগালা অবস্থায় আছে আমি যতটুকু জানি। এবং এই ক্ষেত্রে আমরা সর্বশেষ যে সভাটি করেছিলাম মানবাধিকার কমিশনে, সেই সভায়ও কিন্তু আমাদের নির্দেশনা দেওয়া আছে যে এটা যাতে সংরক্ষণ করা হয় এবং সরকারের নির্দেশনার বাইরে যাতে কোথাও হস্তান্তর না করা হয়, এই কথাটা কিন্তু খুব স্পষ্ট করা আছে। আর যে বিষয়গুলি নিয়ে বলা হচ্ছে যে স্পর্শকাতর, আমি যেটা বুঝি আমাদের এখানে অনেক সাক্ষ্য প্রমাণ দালিলিক বিষয়ে সংরক্ষণ করা আছে। যেমন ধরুন, খুবই গুরুত্বপূর্ণ যে ব্যক্তিগুলো, যাদেরকে দেখা গেছে বিভিন্ন সময় যাদের অবহেলার কারণে বা যাদের অংশগ্রহণের কারণে এই ঘটনাগুলি দিনের পর দিন ঘটেছে, তাদের যে বক্তব্য, এটি কিন্তু আমরা রেকর্ড করেছি এবং ভিজুয়ালি রেকর্ড করেছি, এবং যাতে এইটার থেকে তারা তাদের বক্তব্য সরে না যেতে পারেন। এমনও ঘটনা আছে যে একজন ঊর্ধ্বতন ব্যক্তির বক্তব্য রেকর্ড করার পরদিনই তিনি দেশ ত্যাগ করেছেন, এবং অনেক ক্ষেত্রেই আমাদের কথার মার পেছে তারা মূল ঘটনাগুলি প্রায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি বলা যায় দিয়েছেন। তো এগুলি যদি ধরে নিয়ে আমরা যে এগুলি স্পর্শকাতর ইত্যাদি, স্বাভাবিকভাবে সরকারের আরও
জায়গায় এই জিনিসগুলো কিন্তু কপি হিসাবে আছে। মূল কপি এখানে থাকলেও কপি কিন্তু যারা এটা নিয়ে কাজ করতে পারেন, নির্দেশনা দিতে পারেন, তাদের কাছেও আছে। যেমন ধরুন আইসিটি বা অন্য জায়গায় এখানেও আছে। আপনারা যে ল্যাপটপ ব্যবহার করেছেন, হ্যাঁ, সেগুলোর ডেটা মুছে দিয়ে সরকারের কাছে জমা দিয়েছেন, কিন্তু এসব ডেটা তো পুনরায় ল্যাপটপে ফিরিয়ে আনা সম্ভব। দেখেন তাহলে আমি শেষ করি, এই ল্যাপটপগুলো স্পর্শকাতর এই তথ্যগুলো তো ফাঁসও হয়ে যেতে পারে। আমি বলছি মানে ডিলিট করবার পরেও তো রিভাইভ করা যায়। গুম সংক্রান্ত এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো এভাবে অরক্ষিত থাকবে, আপনাদের কিছুই করা ছিল না? না, প্রথম হচ্ছে যে সরকারের জিনিস তো আমাদের সরকারকে ফেরত দিতেই হবে। তো আমরা ল্যাপটপ যখন ডিলিট করেছি, শুধু ডিলিট না, ল্যাপটপের যে অংশকে বিচ্ছিন্ন করলে আর ওটা ফেরত আসবে না, সেই কাজটিও আমরা করে এসেছি। ফলে ল্যাপটপ নিয়ে ওখানে পুনরুদ্ধার করার কোনো সুযোগ নাই, শিওর? আমি নিশ্চিত। ওকে। তবে কিছুটা তো ঝুঁকি থাকবে, কারণ আমরা তো একাধিক জায়গায় জিনিসগুলো জমা দিয়েছি। যেমন আমরা আশা করিনি যে আমরা মানবাধিকার কমিশনের যেভাবে যে বন্দোবস্তের মধ্য দিয়ে ওই জিনিসটা রেখে আসছি, সেইটা পত্রপত্রিকায় চলে আসুক। সেটা যখন আসতে পেরেছে, তার মানে হচ্ছে কোনো না কোনো জায়গার থেকে ঘটনাগুলি লিক হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু একটা জিনিস নিশ্চিত, যে যে সমস্ত তথ্য প্রমাণ বা ডিজিটালাইজ যে সমস্ত ইনফরমেশনগুলি আছে, এগুলো যদি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, তারপরও কপি থেকে যাবে। ওকে। জনাব সাখাওয়াত হোসেন সায়ন্ত, ব্যাংক নিয়ে কথা বলতে চাই। সবই জানেন, বিকজ ব্যাংকের উপরে অনেক কথাবার্তা হয়েছে, একটা রেজলিউশন করা হয়েছিল। একটা মজার ঘটনা বলি, ধরেন আমি জানি না আপনাদের দুজনে কি কিছু কিছু তো শুনেছি আমি আগে। ডক্টর ইউনূস যখন সরকার গঠন করলেন, তখন মানে জনপ্রিয়তার জোয়ারে ভাসছেন। যখন উনি ফিরে গেছেন, তখন অনেকগুলো সমালোচনায় পড়েছেন। আমি বলবো আমার কাছে প্রধানত রাজনৈতিক সমালোচনা, অন্য সমালোচনাও আছে। এরকম সমালোচনা আছে যে কোনো সংস্কার কাজই করেনি, সংস্কারে কী করলো তারা দিন ধরে। কিন্তু এখন এই 133টা অধ্যাদেশ যখন সংসদের কাছে আসলো, তখন অলমোস্ট কোনো অধ্যাদেশকেও বিরোধিতা করতে পারলো না। তার মধ্যে দেখা যাচ্ছে ব্যাংক রেজলিউশন বিল পাস হওয়ার পরে যে অধ্যাদেশটা করলেন, এখন এই অধ্যাদেশটা নিয়ে তার রেকটিফিকেশন করছেন, সেইখানে বলা হচ্ছে 18 ক ধারা যোগ করে যাদের কারণে, মানে ওই রিপোর্টের মধ্যে ছিল যে এই ব্যাংকগুলো, 5টা ব্যাংক, কয়েকটা ব্যাংক একদম ধ্বংস হয়ে গেছে লুটপাটের কারণে, চুরির কারণে, এদের বিচার হোক, শাস্তি হোক। কিন্তু এখন 18 কতে বলা হচ্ছে যে এগুলোকে একত্রিত করে তাদের কাছে আবার ফেরত যেতে পারে যদি তারা 7.5% ডাউন পেমেন্ট দেয়। এবং এর মধ্যে এই ব্যাংকগুলোকে, এই সম্মিলিত যে ব্যাংকটা, তাকে 10,000, 25,000, 35,000 কোটি টাকা দেওয়া হয়েছে। আমি যেহেতু অর্থনীতির লোক না, এটা অর্থনীতি না, কিন্তু খুব সহজ ব্যাপার। আমি বলছি ব্যাংকিং সেক্টরেরও লোক না, ফলে এর নীতিমালা বিশদভাবে আমার জানা নাই বলে আমার আলোচনাটা অসম্পূর্ণ হতে পারে। একটা সরকারের, সেটা নির্বাচিত হলেও তাদের একরকম, কিংবা অনির্বাচিত ইন্টারিম গভর্নমেন্ট হোক, তাদের একটা অর্থনীতির ব্যবস্থাপনার নীতিমালা থাকে। সেই নীতিমালার আলোকে তারা কাজটা করবে। সেই ক্ষেত্রে এই দেশে ব্যাংক সেক্টর এবং অর্থনীতির সেক্টরের যে লুটপাট হয়েছিল, সেইখান থেকে ফিরিয়ে এনে অতীতের লুটপাটের বিচার হবে এবং ভবিষ্যতে লুটপাট করার কোনো সুযোগ থাকবে না। এইরকম নীতিমালাটা এই সরকারের কাছে সকলের প্রত্যাশিত। যদি তার বিপরীত কিছু তারা করে, তাহলে তাদের প্রতিশ্রুতির খেলাপ হবে এবং এদেশের জনগণ এইটা গ্রহণ করবে না, তার খেসারত তারা দিবে। কিন্তু এখন এই 18 কর, যেটা 18 করটা আপনি বলার পরে আমি একটু এখানে সার্চ দিয়ে বের করলাম যে এখানে কি আছে। বলছে যে বাংলাদেশের ব্যাংক কোম্পানি আইনের 18 ক বা 18A ধারা সাধারণত ব্যাংকের পরিচালনা, নিয়ন্ত্রণ বা বিশেষ পরিস্থিতিতে হস্তক্ষেপ সংক্রান্ত ক্ষমতার একটা
সাথে সম্পর্কিত। এটা এখানে বলা আছে যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে কোনো ব্যাংকের ওপর বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। যদি কোনো ব্যাংকের আর্থিক অবস্থা দুর্বল হয়, অনিয়ম দেখা যায় বা আমানতকারীদের স্বার্থ ঝুঁকিতে পড়ে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা পর্ষদের ক্ষমতা সীমিত করতে পারে, নতুন নির্দেশনা দিতে পারে, প্রয়োজন হলে প্রশাসক বা পর্যবেক্ষক নিয়োগ করতে পারে। মূল লক্ষ্য হচ্ছে ব্যাংকের স্থিতিশীলতা রক্ষা এবং গ্রাহকদের অর্থ সুরক্ষা নিশ্চিত করা। ফলে 18 কয়ের যে বয়ান, যে নীতিমালা, যে উল্লেখ, এটার মধ্যে আমি খুব খারাপ কিছু দেখি না যদি গুড ইন্টেনশনে করা হয়। এইটার মধ্যে আপনি তো ওইটা পাচ্ছেন না যেখানে বলা হচ্ছে যে এই ব্যাংকগুলোকে আবার আগের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হোক উইথ 7.5%। ওটা এখানে রাখতে না, সেইটা না, তো অধ্যাদেশের মধ্যে আছে। সেটা তো নীতিমালার মধ্যে 18 কতে উল্লেখ নেই। ওই যে বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ ওই করতে জায়গাতেই। পারবে কথাটা আছে, ওইটা ওই দিয়েই ঢুকবে। হস্তক্ষেপ শব্দটা একটা গ্রে এরিয়া। হস্তক্ষেপটা যদি আপনি মনে করেন যারা গুড ইন্টেনশন নিয়ে হস্তক্ষেপ হয়, যে ভঙ্গুর ব্যাংক ব্যবস্থাপনাকে তুলে আনবো, যারা করাপশন করেছে, অনিয়ম করেছে, তাদের বিচারের আওতায় আনবো এবং জনগণের সম্পদ সুরক্ষা করবার জন্য আমি এটাকে রিভাইভ করব, সেটাও একরকম হস্তক্ষেপ। আবার হস্তক্ষেপের উদ্দেশ্য যদি হয় যে আমি আমার কাছের লোকদের হাতে ব্যাংক তুলে দিব এবং যারা দুর্নীতি করেছে তারা যদি আমাদের কথা মতো চলে তাহলে এই দুর্নীতি আমরা আমলে নিব না, সেটাও এক ধরনের হস্তক্ষেপ। ফলে সব কিছু ডিপেন্ড করে ইন্টেনশনের উপর। কিভাবে বুঝবেন? তাদের ইন্টেনশনটা বুঝতে পারবো, কিভাবে বুঝবেন? বুঝতে পারবো। কারণ হলো যত দিন যাবে, এই যে আজকে সংবাদ মাধ্যমে এসছে বলে আপনি কয়েকটা লাইন পড়লেন এবং বলতে পারলেন, এইরকমভাবে নানান সোর্স থেকে যা কিছুই করুক না কেন কিছুই গোপন থাকবে না। সুতরাং যদি তারা খারাপ কিছু করে সেটা সমালোচিত হবে, সেটা রিপোর্ট হবে এবং তার খেসারত দিবে। আওয়ামী লীগ এত কৌশল করে, এত চালাকি করেও যখন করে ফেলবে তারপরে আপনি অনেক কথা বলবেন, না। তাতে কি লাভ? ব্যাংক তো চলে গেল। ব্যাংক তার বিচার হবে। আজকে আওয়ামী লীগ আমলে, বিচারের কথা তো আগেও বলেছি, আমি সেটা বলছি হয়নি। আওয়ামী লীগ আমলের দেশ যেসব অনাচার হয়েছে, লুটপাট হয়েছে, তার বিচারটা আমরা ভিজিবল দেখতে চাই কেন? দুটি কারণে। একটা হচ্ছে অতীতের যে অন্যায় হয়েছে তার বিচার হওয়া দরকার, ভিকটিমরা এটা অধিকার রাখে বিচার পাবার। দ্বিতীয় হলো গিয়ে তাদের বিচার হলে সেটা একটা এক্সাম্পল হবে বর্তমানে যারা আছে তাদের জন্য। সেই বিচারটা না হলে অনেকের মনে হতে পারে যে এরা ওই বিচারে হাত দিতে চায় না, এরাও একই ধারায় চললে তার বিচার যাতে ভবিষ্যতে না হয় সেজন্য আগের বিচারটা দেখতে পেলে আমরা অনেকটা আশ্বস্ত হব। একভাবে না, অনেক ব্রড জায়গায় চলে গেছে। আমরা একটা ফোকাস জায়গায় আছি ব্যাংকের ব্যাপারে। ব্যাংকে যেটা করা হয়েছে, যার মাধ্যমে ওই ব্যাংকগুলো আবার যারা এই অধঃপতন, ব্যাংক ধ্বংসের জন্য দায়ী, তাদের কাছে দেওয়া যাচ্ছে, এর মধ্যে ইন্টেনশন খোঁজার তো দরকার নেই। সে ব্যাড ইন্টেনশন, এটা আপনি দিতে চাইবেন কেন তাদেরকে? ব্যাংক চালাবার মতো কি আর লোকটাই থাকবার তো কথা। এখন তার সাথে ধরে আমি যুক্ত করছি ইন্টেনশনের কথা যদি বলেন, তো বিএনপি গণভোটের পক্ষে প্রচারণা চালালো, খোদ এখন প্রাইম মিনিস্টার, তখন অপোজিশনের লিডার, কি বলে বিএনপির লিডার, তিনি গণভোটের অনুযায়ী সংস্কার করবার জন্য বললেন, কিন্তু জিতবার পরে সংস্কার পরিষদের শপথ দিলেন না। তারপরে মানে যে জবাবদিহি নিশ্চিত করার জন্য যে সমস্ত বিধানগুলো করা হয়েছিল সেগুলো মানে খুব স্পষ্ট করে বলেননি বলে ওই যে ইন্টেনশন বোঝার ক্ষেত্রে সংকট, আস্থা এরকম কমে গেছে যে অপোজিশন সরাসরি বলছে যে ওরা ফ্যাসিজমের পথে হাঁটছে। ভালো হলো না তো জিনিসটা। এইখানে মানে ভাই আমি একটু বিনয়ের সঙ্গে দ্বিমত করি। গণভোট নিয়ে বিএনপির ইন্টেনশন কিন্তু ইলেকশনের আগেও বোঝা যাচ্ছিল, তারা গণভোটের ব্যাপারে আন্তরিক না এবং আন্তরিক না গণভোট প্রশ্নে, এবং গণভোট প্রশ্নে তাদের অনেক জায়গায় দ্বিমত আছে, এটা তারা উল্লেখও করেছে। দেশে ইন্টারিম গভর্নমেন্ট এবং কিছু রাজনৈতিক দল এক সুরে কথা বলে গণভোট প্রশ্নে বিশেষ একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে বিএনপি যদি তখন সায় না দেয় তাহলে তারে সংস্কারের বিপক্ষে এইটা এস্টাবলিশ করে রাজনৈতিকভাবে তাদের ক্ষতিগ্রস্ত করবার সুযোগ তৈরি হয়েছিল। দ্বিতীয়ত এইটাকে ইস্যু করে নির্বাচন না করে
দীর্ঘায়িত করবার, তাদের ক্ষমতা দীর্ঘায়িত করবার একটা ইন্টেনশন পরিলক্ষিত হচ্ছিল। তখন বিএনপি ওই পরিস্থিতিতে প্রতারণা করা হয়েছে তাদের সঙ্গে এই কথা উল্লেখ করেও তারা এক পর্যায়ে গণভোটে সায় দেয়। ফলে বিএনপি যে দ্ব্যর্থহীনভাবে উইথ গুড ইন্টেনশন, উইথ ফুল সাপোর্ট তারা গণভোটের পক্ষে গেছে, এইটি ইলেকশনের আগেও মনে হয়নি। ফলে তাদের এই ইন্টেনশনটা আগে থেকে বোঝা যাচ্ছিল যে পরে এই বিষয়ে তাদের দ্বিমত আসতেও পারে ক্ষেত্র বিশেষে। আপনি সর্বশেষ যে কথাটা বললেন না, যে এটা দিয়ে বিএনপির ইন্টেনশন কিংবা ধরেন বিএনপি যে গণভোট চেয়েছে, আসলে চাইনি। আপনি যে বললেন, ঠিক আপনার এই কথা কন্টেস্ট করে বিএনপির অনেক সিনিয়র নেতারা এখনও কথাবার্তা বলে যাচ্ছেন, আপনাকে প্রসঙ্গ ধরে না, কিন্তু তারা বলছেন অক্ষরে অক্ষরে পালন করবেন। খোদ প্রধানমন্ত্রী না, বলেছেন, সেটা বলছে এই যে জুলাই সনদ সংস্কার, নিয়ে, সেটা জুলাই সনদ নিয়ে, জুলাই সনদ গণভোট নিয়ে না। না না, গণভোটের ব্যাপার থেকে নিষেধ করেনি। কি বলেছেন, ওই যে কি বলে ফেকটাম, কি একটা শব্দ বলে না, মানে এটা ঘটিত একটা বিষয় হয়ে গেছে তাই অ্যাকসেপ্ট করছি, তাই তো বলেছেন, কারণ আপনি তো বদলাতে পারছেন না। কিন্তু আমি আপনাকে বলি, মানে এটা আমি একটু ব্যক্তিগত দায়িত্ব নিয়েই বলছি, বিকজ আমি এই ওই আলোচনার সংস্কার কমিশনের মধ্যে ছিলাম। ছিলেন। ওই সংস্কার কমিশনের মধ্যে গণভোটের প্রস্তাব প্রথম আজকের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে আমি তুলতে দেখেছি। এবং মজার ব্যাপার হচ্ছে যে উনি এই প্রস্তাব তোলবার পরে তখন আমরা একটা জোটের মধ্যে তো ছিলাম, সেই জোটের মধ্যে থেকে কেউ কেউ বলেছেন যে গণভোট কেমনি হবে, কনস্টিটিউশনে এত এত প্রবলেম, এই প্রশ্নগুলি তখন আমাদের মধ্যে আসছে। চারটা দল তো বিরোধিতাই করেছে, সিপিবি সহ, বাসদ সহ, তারা সইও করে নাই। আমি তখন একটা যুক্তি ওদেরকে বলেছিলাম, ভাই আমরা তো আটকে গেছি, বিকজ আমরা কনস্টিটিউশনে থেকেও কনস্টিটিউশনের বাইরে থাকছি, কনস্টিটিউশনের বাইরে থেকে আমরা কনস্টিটিউশনের ভেতরে ডিক্টেট করছি। কারণ আমরা যদি বিপ্লবী সরকার করতাম, একভাবে অর্ডিন্যান্স দিয়ে দিয়ে চলতে পারতাম। আমি তো কনস্টিটিউশনের মধ্যে ঢুকে গেছি, এখন আবার একটা বিপ্লবী ধারাও রাখতে চাইছি। সেই ক্ষেত্রে গণভোট যদি সবাই অ্যাগ্রি করি, তাহলে তো আমরা একটা কমন জায়গায় পৌঁছলাম। সবাই পরে বললেন হ্যাঁ তাও হতে পারে। আমার কথাই হলো তার, আমি আমার পরিষদের কথা বলছি, এই কী বলে গণতন্ত্র মঞ্চ, ওইখানে কিন্তু তখন কেউ বিরোধিতা করেনি। বিরোধিতা যেটা সেগুলো করেছে যে কিভাবে সংস্কার প্রস্তাবগুলোকে উপস্থাপন করা হবে, সেখানে নোট অফ ডিফারেন্স কথা বলেছেন। কিন্তু আপনাদের প্রধানমন্ত্রী, মানে আজকের প্রধানমন্ত্রী, আপনাদের বলি মানে আমাদের প্রধানমন্ত্রী, তিনি তো ভোটের আগে সবাইকে বলেছেন এর ভাঙা ভোট দেওয়ার জন্য। হ্যাঁ, একটু তাহলে আপনার কথাটা মিলবে কেন? আমি না, মিলবে, মিলিয়ে দিচ্ছি। সেটা হলো এরকম যে কিন্তু দেখবেন সবাই বাইরে চলে গেলে সংক্ষেপেই বলছি, শেষ করে চলে যাবে। গণভোটের পক্ষে আজকের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের প্রস্তাবনা ছিল, এটা আমরাও তখনও দেখেছি গণমাধ্যমে। আপনারা গণভোটের পক্ষে কথা বলেছেন, সেটাও দেখেছি। কিন্তু সমস্যাটা করেছি ইন্টারিম গভর্নমেন্ট এই গণভোটে কি কি বিষয় যাবে সেটা নিয়ে যখন একটা প্রতারণামূলক চালাকির আশ্রয় নিল, এইটা বিএনপির অবিশ্বাস তৈরি করলো এবং দূরত্ব তৈরি করলো। ফলে এখন নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে যে বিষয়ে গণভোটে আসলো, বিএনপি পুরোটা মানলে তাদের রাজনৈতিক অবস্থান এবং রাষ্ট্র পরিচালনা তারা মনে করছে একটু কঠিন হবে। সেজন্য তারা আগে পরিস্থিতিতে পড়ে যেতে বাধ্য হয়েছে, এখন তারা আইনের দোহাই দিচ্ছে যে সংবিধানে নাই। কিন্তু যদি বিএনপির সঙ্গে ওই গণভোটের প্রস্তাবনা এবং প্রশ্ন কি হবে এবং নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে হবে, ওই সমঝোতাটা আগে হতো, তাহলে হয়তো বিএনপি এই অভিযান নাও নিতে পারত। এক, দুই হলো গিয়ে প্রধানমন্ত্রী যে হ্যার পক্ষে ভোট দিতে বলেছেন এটা অনেক পরে। তার আগে খেয়াল করে দেখেন, সংবাদ মাধ্যমে আসছে সারা দেশের বিএনপির নেতাকর্মীরা না ভোটের পক্ষেও প্রচারণা চালিয়েছে, প্রার্থীরা পর্যন্ত। কিন্তু ওই যে ভোটের কৌশল, সরকার পক্ষ হয়ে গেছে, তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এখন আসছে টাকা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অন্যায়ভাবে প্রভাবিত করবার জন্য বাংলাদেশ ব্যাংক টাকা দিয়েছে এবং তারা প্রচারণা চালিয়েছে না দুর্নীতি করেছে। আগে তো জানতাম যে ওরা গুড ইন্টেনশন নিয়ে সংস্কারের মনোভাব পোষণ করে তারা রাজনৈতিক অবস্থান থেকে প্রচারণা চালাচ্ছে। এখন তো দেখছি তারা টাকার লোভে প্রলোভনে পড়ে টাকা খেয়ে প্রচারণা চালিয়েছে। সুতরাং এই যে চালাকিগুলো সরকার করেছে, তাতে করে এই বিএনপির সঙ্গে এই জটিলতাগুলো তৈরি হয়েছে। মানে এরকম হয়েছে কি লিটন, ধরেন উনি যেরকম বলছেন না, উনি কোনো বড় পোস্টে টোস্টে নাই বিএনপির, কিন্তু হি ইজ অ্যান ইনসাইডার ইন বিএনপি। তার নিজের পজিশনের কারণে,
তার এডুকেশন বা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কারণে উনি বিএনপির ভেতরের কথাগুলো হয়তো বলছেন। আপনি কি মনে করেন যে ওই সময় যদি সরকার যে সংস্কারের প্রস্তাবের মধ্যে ওনারা বলছে যে প্রতারণা করা হয়েছে, সেটা নিয়ে বলতো না এটাকে এরকম করতে হবে, তাইলে গভর্নমেন্ট ইলেকশন বাতিল করে দিয়ে তারা 6 বছরের জন্য টিকে যেতে পারতো? নির্বাচন দিতর যে ভয় তারা পাচ্ছে। তার আগে মনে হয় আমি দুইটা জিনিস একটু যুক্ত করতে চাই। প্রথম হচ্ছে মোটা দাগে একজন নাগরিক হিসাবে এটা কিন্তু অনেক সাধারণ মানুষের ভিতরে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। সেটা হচ্ছে ব্যাংককে যেভাবে 7.5% মূলধন দিয়ে মানে রেগুলারাইজ করা এবং সেখানে 2,500 কোটি টাকা কারো মালিক বনে যাওয়া আবার। হ্যাঁ মালিক বনে যাওয়া এবং সেখানে আবার সেই ব্যাংকগুলোকে চাঙ্গা করতে, বা যদি ধরি আমি একজন নাগরিক হিসেবে যে ওই ব্যাংক একবার তো লুট হয়েছে, দ্বিতীয় লুটের পায়তারার জন্য আরও টাকা দিচ্ছে, এইভাবে কিন্তু সাধারণ মানুষ ভাবতেছে। এইটা কিন্তু বিএনপির জন্য বিএনপির জন্য এই জায়গাটা খুব স্পষ্ট করে দেওয়া ভালো। তা না হলে কিন্তু হিতে যেভাবে বলছেন গুড ইন্টেনশন শব্দটা কিন্তু আর কাজে লাগবে না। কারণ আমরা বিগত দিনেও দেখেছি যাহা কিছু হয়েছে স্বৈরাচার আমলে ওই এক কথা বলে পার পাওয়ার চেষ্টা করেছে, কিন্তু দিন শেষে দেখেছি লুট কাকে বলে। আর আরেকটা জিনিস হচ্ছে যে 6 বছর থাকতে পারতো কি পারতো না সেটার চেয়েও একটা বিষয় যে তখন নির্বাচন কি বন্ধ করে দিতে পারতো? একটা জিনিস হচ্ছে যে হয়তো সময়টাকে দীর্ঘায়িত করার চেষ্টা করতে পারত। এটি অবস্থাটা ছিল। এটা শুরুর থেকে আমরা খেয়াল করেছি একজন নাগরিক হিসাবে, যে নির্বাচনের প্রসঙ্গ আসলেই তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের যারা কথা বলতেন তারা এইটাকে ভালোভাবে নিতেন না। এখনই কেন নির্বাচনের কথা, নির্বাচন আসলো কোথা থেকে, এই ধরনের বক্তব্য তো দিয়েছেন তারা। এবং তাদের কথাবার্তার মধ্য দিয়ে মনে হয়েছে যে নির্বাচন সুদূর পরাহত। এই জায়গাটা যখন আপনারা একদিকে আলোচনায় গিয়েছেন, আপনি দেখেন তো রাজনৈতিক দলের সাথে আলোচনা করার জন্য যে মানে একটা অন্তর্বর্তীকালীন সরকারের যেই গুরুত্বপূর্ণ ব্যক্তি দরকার ছিল, যেই মেধা সম্পন্ন, সেই জায়গা কি আপনারা দেখেছেন? অনেক কিছু গ্যাপ ছিল। এবং আজকে সেই জন্য কিছুটা অচলায়তন তৈরি করেছে তত্ত্বাবধায়ক সরকার। আরেকটা হচ্ছে একের সাথে আরেকের মানে বিশেষ করে যে বেশ কিছু পয়েন্ট যেটা আমরা মনে করছিলাম যে বিএনপি এটা স্বাভাবিকভাবে নিবে কিন্তু নেয়নি। যেমন ধরেন হানা ভোটের ব্যাপারে শেষ মুহূর্তে এসে কিন্তু আজকের প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে হাতে ভোট দিন, সম্ভবত বগুড়ায় বক্তব্যটা ইলেকশন ক্যাম্পেইনে যে বলেছেন 70% ভোট যেভাবে হোক হাতে পড়েছে। এইটাকে তো অ্যাড্রেস করা ছাড়া কিভাবে সম্ভব আমি এটাও বুঝতেছি না। যে 70% ভোট যখন পড়েছে তাহলে তো এই বিষয়ে যারা সরকার পরিচালনা করবেন তাদেরকে বিবেচনায় আনতে হবে। এবং এইটা বিবেচনায় আনতে যদি দ্বিধা দ্বন্দ্ব কিংবা যদির ভিতর চলে যায় তাহলে মানুষের ভিতর তো অনেক ধরনের সন্দেহ তৈরি করবে। শুরুতেই যদি এই সন্দেহগুলি তৈরি হয়ে যায়, এই প্রশ্নগুলি তৈরি হয়ে যায়, তাহলে তো সামনের দিনগুলি আরো কঠিন হবে। একটা ব্যক্তিগত ধারণা বলি, যদিও এই সর্বদা আমি তো ঠিক ইটস নট এ পডকাস্ট আমার ওপিনিয়ন দেবার কথা না, কিন্তু আমি এইটা মনে করেছি সবসময় যে ডক্টর ইউনূস ইলেকশন দিতে চান। হ্যাঁ চান, মনে করছি। প্রথম থেকে আমি বক্তৃতাও বলেছি। এখন এন্ড অফ দি ডে আপনি বলতে পারেন এই ঘটনায় বড় হয়নি। আমি আপনাকে বলবো একদম শেষ দিনে কিন্তু দিয়েছেন, এই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না। আমি বলছি দিতে বাধ্য হয়েছেন যদি মনে করি আমরা, মনে করতেই পারেন, কিন্তু উনি যদি এনসিপি কে বা ছাত্রদেরকে যেভাবে এগিয়ে নিতে চেয়েছিলেন তার শক্তি বৃদ্ধি করবার জন্য, ছাত্ররা ভুল না করতো, দুর্নীতি না করতো, বিতর্কিত না হতো এবং ওই ফ্লোটা বজায় রাখতো, তাহলে হয়তো আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিন্ন রোল দেখলেও দেখতে পারতাম। শুনছি, দর্শক শুনছেন, কিন্তু এই সাবজেক্টের মধ্যে এখন যেতে পারছি না। আমাদের একটা সমস্যা হচ্ছে কি, ধরেন আমাদের দেশে খুব সত্য উদ্ঘাটনের বড় সমস্যা। গতকালকে বোধহয় ইউনিভার্সিটি অফ লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ, এটা ভয়েস অফ রিফর্মস বলে একটা সংগঠন এটা করেছে, কি বলে গোল টেবিল করেছে। সেখানে এই ভদ্রলোক অর্থনীতির অধ্যাপক মোশতাক আহমেদ খান বলেছেন, যেহেতু সিস্টেমের 90% মানুষ কোনো না কোনো অনিয়মের সাথে জড়িত, তাই তারা অনিয়মগুলো প্রকাশ করতে চায় না। এরকম অনেক সময় ইনভেস্টিগেশন করতে গিয়ে সত্যটা পাই না। ঘটনাটা ঘটেছে
দেখে সঠিকগুলো মানুষ জিজ্ঞেস করছেন, কেউ জিজ্ঞেস কিন্তু জবাব দেয় না প্রপারটা। ফলে আমরা যেটা খুঁজে বার করবার চেষ্টা করছি ওই রকম করে বের করতে পারবো না। আমাদের যেটা করতে হবে তা হচ্ছে এই সময়ে কোনটা বেস্ট অপশন, কোনটা করা উচিত, সেরকম করে যদি হয় তাহলে ধরেন এই যে একটু আগে এই কথাটা আবার আলোচনা করতে করতে মানে কথা বলতে বলতে মনে পড়ে গেল যে মানবাধিকার ইত্যাদির ব্যাপারে অতি সম্প্রতি তো বেশ কয়েকটা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। আজকে পত্রিকা দেখলাম ওই যে রাজশাহীতে একজন মানে টিভিতে যখন দেখছি এই জন্য অধ্যাপিকাকে শিক্ষিকাকে পিটাচ্ছে। আর প্রিন্সিপাল সাহেব অসহায়ের মতো দাঁড়িয়েছেন। পরে এখন আপনি যুক্তি দিচ্ছেন ওই মহিলা টিচারই তো আগে চড় মেরেছে, অন্যায় করেছে, তার জন্য তাকে শাস্তি দেবেন, কিন্তু তারপরে তাকে একটা মানে বুয়ার মতো এইভাবে পিটাতে পারেন? বাংলা মানে পার্টি অথবা গভর্নমেন্ট এখন পর্যন্ত কিছু কি করেছে? আমি অন্তত সন্ধ্যা মতো জানি না। প্রথম কথা হলো, আমি সংক্ষেপে বলি, এই অভিযোগটা আসার সঙ্গে সঙ্গে পার্টি থেকে ওই লোকাল নেতাকে বহিষ্কার করেছে ফার্স্ট সঙ্গে সঙ্গে না, প্রথম দিনই এবং এটা নিয়ে বরং দলে পরের দিন যখন প্রচারণা আসছে, ওই পরের দিনই প্রচারণা আসছে, বহিষ্কার করেছে। এবং ওই বহিষ্কার নিয়ে বিএনপি বা অনেক নেতিবাচক শব্দ এসছে রিজভী আহমেদের বিরুদ্ধে যে ওনার কাজই বহিষ্কার করা। কারণ হলো প্রথমে সংবাদ মাধ্যমগুলো শুধুমাত্র ওই লুঙ্গি পরা ভদ্রলোক, তিনি ভদ্র মহিলাকে পেটাচ্ছেন, শুধু ওইটুকু প্রকাশ পেয়েছে। পরে যখন আসলো যে ওই ভদ্রমহিলা শিক্ষিকা তিনি রাস্তার মধ্যে গিয়ে ওই লোককে ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন, আরও দুইজনকে মারছেন, ওইখানে গিয়ে কথা বলার জবাবে প্রকাশ্যে অনেক লোকের সামনে ওই ভদ্রলোককে চড় মারছে, তখন ভদ্রলোক টেম্পার হারিয়ে ওটা করেছেন, উভয়ের দোষ আছে। তবে প্রথম ইনিশিয়েটর ওই ভদ্রমহিলা, তদন্ত করে দুজনেরই শাস্তি হোক। এই ভদ্রলোকের কিন্তু আগেই আরেকটা মামলার আসামি, সে কিন্তু ওয়ারেন্টভুক্ত আসামি। সে রাজনীতি করে, সে তো অনেক মামলার আসামি হয়। মানে এটা খুবই ভালো যে এরকম একটা ব্যাখ্যা দেওয়া গেল, আপনি দিতে পারলেন। আমার হাতে কিন্তু সময় অলমোস্টটাই, তবু লাস্ট কোয়েশ্চেনটা করি। কোয়েশ্চেনটা এরকম যে এটা ওনাকেও করতে পারতাম, কিন্তু উনি তো বলেছেন মিলে আপনি বলবেন। বদিউল আলম মজুমদার এখানে একটা শোতে আসছিলেন, এসে বলেছেন, মানে আমরা আগেও অনেকেই বলেছি 2/3 মেজরিটি ডেমোক্রেসির জন্য একটা অভিশাপের মতো। আমাদের লাগছে আপনি 1.5 মিনিট সময় তার মধ্যে বিগত দিনের যে অভিজ্ঞতা, যতগুলি পার্লামেন্ট হয়েছে বাংলাদেশে 2/3 মেজরিটিতে, কোনোটাই কিন্তু আমাদের জন্য সুখকর কোনো ব্যবস্থা রেখে যেতে পারেনি। এটি একটা বড় বাধা 2/3 মেজরিটি। যদি আন্তরিকভাবে 2/3 মেজরিটিকে কাজে লাগানো যেত, যদিও আমাদের অভিজ্ঞতা সেটা নাই, তাহলে হয়তো অনেক ভালো কাজ করা সম্ভব হতো। কিন্তু দুর্ভাগ্যজনক যে আমাদের দেশের ইতিহাসে ওই জায়গাটি নেই, এবং সবাইকে নিয়ে কাজ করার যে একটা স্পিড, সেটাও কিন্তু হারিয়ে ফেলেছেন। 2/3 মেজরিটির আগে, ইলেকশনের আগে কিন্তু আপনি যদি খেয়াল করে থাকেন, বিএনপির নেতারা কিন্তু বারবার বলেছেন যে নির্বাচনের পরে প্রয়োজনে জাতীয় সরকার, সমঝোতার ভিতর দিয়ে দেশ পরিচালনা। তো দুর্ভাগ্যজনক হচ্ছে যে ওই জায়গাটিতে এখন আর তাদের বক্তব্য নেই। বরং এখন যেটা হচ্ছে রাজনীতিতে, সেটা হচ্ছে ক্রমান্বয়ে সমঝোতাহীন জায়গায় চলে যাচ্ছে। 1 মিনিটের মধ্যে শেষ করুন। সমঝোতাহীন জায়গার মধ্যে মানে রাজনৈতিক কর্মকাণ্ড চলে যাচ্ছে। সাম্প্রতিককালে ডাকসুকে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যে ঘটনাগুলি ঘটছে, এবং যে ধরনের গালিগালাজ এবং যে ধরনের বক্তব্য দেখছি উভয় পক্ষের, আমি এক পক্ষের বলবো না, এটি রাজনীতিতে অশনি সংকেত। এবং এই জায়গা থেকে যদি এখনই সমস্ত রাজনৈতিক দল মিলে এই বিষয়টা কীভাবে সলভ করা যায়, এটা যদি না করতে পারি, তাহলে ভবিষ্যৎ খুব খারাপ। আর মানে আর হাতে সময় নেই, আমাকে র্যাপ আপ করতে হবে। দর্শক মণ্ডলী, এতক্ষণ ধরে দুইজন, তাদেরকে কি বিদগ্ধ বলবো নাকি দগ্ধ বলবো, মানে তারা যতখানি তত্ত্বীয় জ্ঞান রাখেন তার চাইতে বেশি প্রয়োগে, বাস্তবিক কাজের মধ্যে দিয়ে লব্ধ অভিজ্ঞতায় আরও বেশি সমৃদ্ধ। জনাব নূর খান লিটন এবং ডাক্তার সাখাওয়াত হোসেন সাহিত্য, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই শোয়ের পক্ষ থেকে। দর্শক মণ্ডলী, মানুষ যে জন্মেছে এবং তারপর থেকে এই পর্যন্ত এত দূর এসছে, বনে জঙ্গলে ছিল,
কাঁচা ফলমূল খেত, বনের পশু পাখির মাংস কাঁচা কাঁচা খেয়ে ফেলতো, ওরা এখন চাঁদে চলে যাচ্ছে, এই কয়েকদিন পরে মঙ্গল গ্রহে চলে যাচ্ছে। আমরাও আমাদের জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করছি। আমরা মানুষকে মানুষের অধিকার প্রতিষ্ঠার জায়গা দিতে চেষ্টা করছি। আমরা মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি করবার চেষ্টা করছি। আমরা একটা কল্যাণমুখী রাষ্ট্র গঠন করবার চেষ্টা করছি। এবং এই জন্যে যখনই যে কোনো লড়াই হয়, আমি সবসময় বলি, ওই চেতনা আমরা যাই বলি না, মূল চেতনাটা কি? মুক্তিযুদ্ধের চেতনা বলেন, কিংবা 21-এর চেতনা বলেন, কিংবা 24-এর চেতনা বলেন, সব চেতনা হলো মুক্তির চেতনা, আরও সমৃদ্ধ চেতনা, উন্নত মানুষ, উন্নত সমাজ, উন্নত রাষ্ট্র গড়বার চেতনা। এবং তার জন্যে বর্তমান সময়ের সবচাইতে উন্নত শাসন ব্যবস্থা হিসেবে গণতন্ত্র স্বীকৃত। এই জন্যেই আমরা যখন আবেগের সাথে প্রচণ্ড রকম ক্ষোভে, বিক্ষোভে আমরা বিদ্রোহ করেছিলাম এবং এত বড় একটা শক্তিশালী ফ্যাসিজমকে পরাজিত করেছিলাম, আমরা তখন অঙ্গীকার করেছিলাম আমরা সেই রকম একটা নতুন সমাজ গড়ে তুলব, নতুন বাংলাদেশ। সেটারই চেষ্টা, তারই প্রচেষ্টার অংশ হিসেবে আমি মনে করি এই মুক্তবাক বলেন, টকশো যতগুলো হচ্ছে, যত ধরনের কর্মকীর্তি হচ্ছে সমাজকে নিয়ে, আমাদের লক্ষ্যটা সেটাই। কিন্তু আবেগ দিয়েই তো হবে না, মানে কোনটা ঠিক? ইনি বলছেন এটা ফ্যাসিজমের দিকে যায়, আর উনি বলছেন এটাই গণতন্ত্রের পথ। তো এটাকে মিলবে কোথায়? এই মেলার একটাই পথ আছে, আরও বেশি করে এই জ্ঞানের চর্চা করা, আরও বেশি করে সত্যের কাছে যাবার জন্য চেষ্টা করা, এবং আমরা সেটাই চেষ্টা করছি। আমি মনে করি এই দুই আলোচক যারা এতক্ষণ ধরে কথা বললেন, আবার বলি, অভিজ্ঞতায় সমৃদ্ধ এবং একেবারে ঠুটে জগন্নাথ মার্গ এখানে ঘুরে ঘুরে দেখে আর কথাবার্তা বলে, তারা ভেতর থেকে দেখে যা হওয়া উচিত সেই সমস্ত কথা বলেছেন। এবং পরামর্শ যেগুলো আছে সেগুলো সব কিছু যদি মিলি, তাহলে আমি এটা বলবো, নিশ্চিতভাবেই আমাদেরকে সংসদীয় গণতন্ত্রের চর্চাকে আরও উন্নত করতে হবে, ব্যাপক করতে হবে। তার সাথে সাথে বাইরের আদর্শিক যে লড়াই, যে তত্ত্বীয় লড়াই, জ্ঞানের চর্চা, সেটাও করতে হবে। এই দুটো মিলে নিশ্চিতভাবেই আমরা খুব অল্প সময় আমাদের সেই লক্ষ্য, একটা নতুন বাংলাদেশ, জনগণের কল্যাণের বাংলাদেশ করতে পারবো। ভালো থাকবেন সবাই। আগামীকাল আবার দেখা হবে। খোদা হাফেজ।